আমরা ৪ বোন থাকা সত্ত্বেও ৬০ বছর বয়সে বংশ রক্ষা করার জন্য বাবা দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন। ছেলে সন্তান হলো বংশের প্রদীপ। মেয়ে সন্তান কখন বংশ রক্ষা করতে পারে না, তাই তারা বংশের প্রদীপও হতে পারে না। আমার মায়ের অপরাধ, সে একটা ছেলে সন্তান জন্ম দিতে পারেনি। তাই বাবা ছেলে সন্তানের জন্য আর একটা বিয়ে করতে যাচ্ছেন। বাবা প্রথমে বিয়েতে রাজি ছিল না, পরে কিভাবে রাজি হয়ে গেল। আমার চাচা ফুপুরা মূল চক্রান্তকারী। তারাই বাবাকে বিয়ের জন্য পরামর্শ দিয়েছেন। তাদের এক কথা, পোলা হইল বংশের প্রদীপ। ভাইজান, তুমি মারা গেলে যে কি হইব? এত বিশাল সম্পত্তি জামাইরা লুইটা পুইটা খাইবে। তোমার নাম ডাক ধুলোয় মিশে যাবে। আলী আহমেদ খন্দকারের নাম ডাক কিচ্ছু থাকবে না। সব শেষ হয়ে যাবে। আমরা কি সমাজে বাস করি? ছেলে সন্তানেরা সম্পত্তি ভোগ করলে বাবার সম্মান বৃদ্ধি পায়, আর কন্যা সন্তানেরা সম্পত্তি ভোগ করলে বাবার সম্মানহানি হয়। কন্যা সন্তানরা কি বাবার ঔরজাত সন্তান না? আমি বাবার সামনে বসে আছি, বাবাকে আজ খুব খুশি দেখাচ্ছে। ধবধবে সাদা পাঞ্জাবি পরে আছে। এখন সৌদি আরব থেকে আনা সুগন্ধি আতর গায়ে মাখছে। শুনেছি বাবা যাকে বিয়ে করবে, সে আমার বড় আপার বয়সী। অনেক গরিব ঘরের মেয়ে। বাবার সম্পত্তি টাকা পয়সা দেখে বিয়ে দিচ্ছে। মা বলেছে এখন থেকে মা আমার সাথে থাকবে। তাই মায়ের প্রয়োজনীয় জিনিসপত্র আমার রুমে এনে গুছাচ্ছে। মায়ের চোখ লাল হয়ে আছে, মনে হয় অনেক কেঁদেছে। ফুপুরা মায়ের রুমটা ফুল দিয়ে সাজাচ্ছে। এখন থেকে নতুন মা ওই রুমে থাকবে। মা তো এতদিন এমনভাবে বউ সেজে এসেছিল, বাবার ঘরে হয়তো মায়ের জন্য এভাবে ঘর সাজিয়েছিল। কিন্তু আজ মায়ের ৩৫ বছর ভালোবাসার ইতি টানতে যাচ্ছে। মা কি জানতো এই বয়সে এসে তাকে সতীনীর সংসার করতে হবে? আর যাই হোক, কোনো স্ত্রী চায় না তার ভালোবাসার ভাগ অন্য কাউকে দিতে। আর আজ পৃথিবীর সব থেকে কঠিন কাজটি আমার মা করতে যাচ্ছে। তার ভালোবাসার মানুষটিকে হাজারো কষ্টের মাঝে গড়ে তোলা সংসারটাকে অর্ধেক ভাগ দিতে হবে। কপালের লিখন না যায় খণ্ডন। মায়ের ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল। আমার চাচা ফুপুরা চেয়েছিল তাদের গণ্ডমূর্খ ছেলেদের সাথে আপুদের বিয়ে দিয়ে সব সম্পত্তি ভোগ দখল করে খাবে, কিন্তু মায়ের জন্য পারেনি। এই জন্য মায়ের উপর অনেক ক্ষোভ ছিল তাদের। তাই তো বাবাকে কান পরামর্শ দিয়ে বিয়েতে রাজি করিয়েছেন। আর বাবা পুত্র সন্তানের আশায় বিয়েতে রাজি হয়ে গেল। বাবার নতুন বউয়ের যদি ছেলে না হয়, তাহলে বাবাকে আবারও আর একটা বিয়ে করবে। দেখো তো, আমি একাই বক বক করে যাচ্ছি। আমার পরিচয়টা দিতে ভুলে গেছি। আমি শারমিন নিশি, ক্লাস 8-এ পড়ি। 4 বোনের মধ্যে সব থেকে ছোট। আমার বড় বোনের নাম জান্নাত। ৪ বছর হলো বিয়ে হয়েছে, একটা ছেলে আছে। মেজো আপু আইন নিয়ে পড়াশোনা করছে ঢাকা ইউনিভার্সিটিতে। ছোট আপু ইন্টার ২য় বর্ষে পড়ে। মজার বিষয় হলো যে বাবা যে বিয়ে করছে আপুরা কেউ জানে না। কারণ আপুরা জানলে এই বিয়ে কখনো হতে দিত না। কি আজব ব্যাপার! যেখানে বাবা-মেয়ে বিয়ে দেবার কথা, সেখানে বাবা নিজেই বিয়ে করতে যাচ্ছেন। বাবার খুব ইচ্ছা আমি যেন তার বিয়েতে বরযাত্রী যাই। কিন্তু আমি মাকে একা রেখে কোত্থাও যাব না। বিয়ে করে বাবা নতুন মাকে নিয়ে এসেছেন। সবার সাথে নতুন মাকে পরিচয় করে দিচ্ছি। "নিশি, এদিকে আসো। এটা হলো তোমার নতুন মা। এখন থেকে উনাকে ছোট মা বলে ডাকবে।" আমি মাথা নাড়িয়ে উত্তর দিলাম, "ঠিক আছে বাবা।" মা আমাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে আছে। "মা, তোমার কি অনেক কষ্ট হচ্ছে? আমি তেল মাথায় দিয়ে দেই?" "না মা, তুমি ঘুমাও। সকালে স্কুল যেতে হবে।" বাবা বলছে, "কাল স্কুলে যাওয়া লাগবে না। পৃথিবী উল্টে গেলেও পড়াশোনা বন্ধ দেওয়া যাবে না। কাল তুমি স্কুলে যাবে। তোমাদেরকে অনেক বড় হতে হবে। সবাই গর্ব করবে, বলবে খন্দকার বাড়ির মেয়ে।" সারারাত মা একটুও ঘুমায়নি। ডুকরে, ডুকরে কেঁদেছে। আমি একাই ছিলাম মায়ের কষ্টের সাক্ষী। সকালে রেডি হয়ে স্কুল চলে আসলাম। স্কুলের সবাই আমার দিকে তাকিয়ে ব্যঙ্গ করে হাসছে। আমি মাথা নিচু করে ক্লাসে ঢুকে পড়লাম। নীলা আমার ক্লাসমেট। ওর সাথে কখনো আমার ভালো সম্পর্ক ছিল না। নীলার কাজ হলো আমার পিছনে লেগে থাকা। "কিরে নিশি, শুনলাম তোর বাবা নাকি বিয়ে করছে? আচ্ছা, তোর যদি ভাই হয়, তাহলে তোর আব্বারে কি বলে ডাকবি, নানা?" নীলার কথা শুনে ক্লাসে সবাই হাসিতে ফেটে পড়ছে। স্যার এসে ওদের কথা শুনে ফেলে সবাইকে খুব বকা দেয় আর নীলাকে ক্লাস থেকে বের করে দেয়। স্যার আমার হাতটা ধরে বাইরে নিয়ে এসেছে। স্কুলের জারুল তলায় বসে স্যার শুধু একটাই কথা বলেছে, "নিশি, জীবনের বড় কঠিন রে মা। চলার পথে শত বাধা আসবে। সবাই তোমার শুভাকাঙ্ক্ষী হবে না। এর মধ্যে তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে। জীবনটাকে সুন্দরভাবে সাজাতে হবে। কে কি বলে তা মাথায় নেবে না। তোমার শুধু একটাই জিনিস মাথায় রাখবে, পড়ালেখা করে দেখিয়ে দিবে মেয়েরা বাবার সম্মান ধরে রাখতে পারে। চলার পথে বাবা-মায়ের লাঠি হতে পারে। আমি জানি তুই পারবি, তোকে পারতে হবে।" আমি মুগ্ধ হয়ে স্যারের কথাগুলো শুনছি আর মনে, মনে প্রতিজ্ঞা করছি মায়ের মনের আশা পূর্ণ করব। আমি ডাক্তার হব। স্কুল থেকে এসে মাকে ঘরে কোথাও খুঁজে পাচ্ছি না। পুকুর পাড়ে গিয়ে দেখি মা কাঁদছে। আমি যেয়ে মাকে জড়িয়ে ধরে আছি। "মাগো, তুমি কেঁদো না। আমি যা তুমি যা বলবে তাই করব। তোমার সব দুঃখ
দূর করে দিব। বাড়ির সবাই খুব খুশি ছোট মার বাচ্চা হবে। বাবা ছোট মায়ের খুব যত্ন করে। ছোট মাকে আমার খুব একটা পছন্দ না। সবার সামনে ভালো ব্যবহার করলেও আমি একা থাকলে বাজে ব্যবহার করে। ওইদিন বাবার সাথে বাজারে যেতে চেয়েছিলাম। ছোট মা বাবার সামনে নোংরা ভাষায় রাগারাগি করল। বলে, "এত বড় দামড়ি মাইয়া বাজারে যাবি? কি করতে? বেডাগো শরীরে গা ঘেঁষতে?" আমি লজ্জায় কেঁদে দিয়েছি। বাবা ওই মহিলাকে কিছুই বলেনি। শুধু, "এই চুপ করো।" আমি জীবনেও বাবার সাথে কোত্থাও যাব না। কথা মুখেও আনব না। এদিকে বড় আপুর শ্বশুরবাড়ির লোকেরা বাবার উপর রেগে আছে। আপুকে এখানে আসতে মানা করে দিছে। ১ টা বছর হয়ে গেছে আপুরা বাড়িতে আসে না। বাবা আগের মতো আপুদের সাথে যোগাযোগ করে না। আগে প্রতি মাসে ১ বার করে ছোট আপুকে দেখে আসতো। এখন আপুদের সাথে ফোনে কথা বলারও সময় নেই। বাসায় লোকজনে ভরা, আত্মীয়স্বজন সবাই এসেছে। ছোট মায়ের ছেলে হয়েছে। বাবা আজ অনেক খুশি। একটা গরু, ২ টো ছাগল জবাই দেওয়া হয়েছে। সমস্ত গ্রামের লোকদের খাওয়ানো হলো। আকিকা দিয়ে ভাইয়ের নাম রাখা হয়েছে খন্দকার ফজলে আরমান। ভাইটাকে আমাদেরকে ধরতে দেয় না। আমরা নাকি ভাইয়ের বড় শত্রু। সুযোগ বুঝে মেরে ফেলব। বাবা এসে মায়ের আঁচল থেকে চাবির গোছাটা খুলে নিয়ে গেছে। ছোট মা বাবার কাছে আবদার করেছিল সংসার সব দায়িত্ব সে চায়। বাবা উপহার হিসেবে সংসার কর্তৃত্ব ছোট মাকে দিয়েছে। কারণ সে ছেলের মা। আমার মা এখন আর এই পরিবারের কেউ না। না, মায়ের প্রয়োজন নেই। আমি জানি বাবার উপর মায়ের অনেক অভিমান। তাই পুতুলের মতো সবকিছু দেখেও দেখে না। ছোট মায়ের বড় ভাই এসেছে। এখান থেকে আমাদের সাথে থাকবে। বাবার সাথে ব্যবসা দেখাশোনা করবে। বাবা একা ব্যবসায় সব দিক একা সামলাতে পারছে না। তাই ছোট মা উনার ভাইকে খবর দিয়ে এনেছে। লোকটা কেমন করে যেন মায়ের দিকে তাকিয়ে থাকে। আমার ওই মামাটাকে সুবিধার মনে হয় না। কারণে অকারণে আমাদের রুমের সামনে দিয়ে ঘোরাফেরা করে। বাবাটা কেমন যেন হয়ে গেছে। আমাকে এখন আর একদম ভালোবাসে না। ৩ দিন ধরে বাবাকে বলছি একটা নোট বই আর কাগজ লাগবে। বাবার মনেই থাকে না। অথচ ভাইয়ের জন্য ব্যাগ ভরে বাজার করে নিয়ে আসে। বাবা বাইরে থেকে এসেই ছোট মায়ের রুমে চলে যায়। আমাদের সাথে কথা বলতেও মনে হয় বাবার কষ্ট হয়। "বাবা তোমার মনে আছে? আমি মিষ্টি পছন্দ করতাম বলে তুমি আমাকে আদর করে মিষ্টি নামে ডাকতে। মা রাগ হবে দেখে তুমি প্রতিদিন লুকিয়ে আমার জন্য মিষ্টি কিনে আনতে। সপ্তাহে ১ বার করে গঞ্জে নিয়ে যেতে নতুন কাপড়, চুড়ি কত কি কিনে দিতে। বাবা গো! ওই কদিনে কিভাবে সবকিছু ভুলে গেলে? কতদিন আমাকে মিষ্টি বলে ডাকো না?" ছোট মা স্যারকে বাসায় পড়াতে আসতে মানা করে দিয়েছে। এগুলো বাড়তি খরচ। আমাকে একটা কোচিংয়ে দেবে? শুধু আমার না, আপুদের পড়ার খরচ দিতে বাবাকে মানা করে দিয়েছে। ছোট মা বলে, "মাইয়া মানুষে এত পড়ালেখা করে কি হবে? আপুরা নাকি পড়ালেখার নাম করে শহরে পোলাগুলোকে ফষ্টি-নষ্টি করে বেড়ায়। আমাদের লেখাপড়া বন্ধ করার তোমরা কে? তোমরা হয়তো ভুলে গেছো সম্পত্তি বাবার একার না, আমার মায়েরও অর্ধেক সম্পত্তি। আমাদের পড়ার খরচ কখনো বাবা দেয়নি। সারা জীবন মা দিয়েছে। আমি প্রতিবাদ করছি বলে বাবা ছোট মায়ের সামনে বসে আমাকে মেরেছে। বাবা তুমি আমাকে কিভাবে মারতে পারলে?" কদিন থেকে মায়ের শরীরটা ভালো না। কিছু খেতে পারে না, বমি করে। মাঝে, মাঝে বুকে ব্যথা করে। বিকেলে ডাক্তার চাচা মাকে দেখতে আসবে। ওদিকে বড় আপু আমাদের চিন্তায় কাঁদতে, কাঁদতে অসুস্থ হয়ে গেছে। মায়ের হৃদরোগের সমস্যা হয়েছে। ডাক্তার চাচা মাকে শহরে নিয়ে ভালো ডাক্তার দেখাতে বলছে। বাবা ব্যবসার কাজ নিয়ে অনেক ব্যস্ত। মাকে নিয়ে ডাক্তার দেখানোর সময় নেই। অথচ আগে মায়ের সামান্য জ্বর হলে চিৎকার চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলত। মাকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে যেত। বাবা-মায়ের প্রতি তোমার সেই ভালোবাসা গেল কোথায়? স্ত্রীর প্রতি সন্তানের বশে তোমার এত তাড়াতাড়ি ভাগ গেল? ছোট আপু আর বড় মামাকে খবর দেওয়ার আগে আগামীকাল এসে মাকে ঢাকায় নিয়ে যাবে। আমরা ৪ বোন ভালো রেজাল্ট করলে বাবা খুশিতে এলাকার সবাইকে মিষ্টি খাওয়াতো। ছোট আপু বুয়েটে চান্স পেয়েছে। বাবা হয়তো ভুলেই গেছে সেই খুশির দিনগুলোর কথা। আমার বার্ষিক পরীক্ষা চলছে আর ২ টা পরীক্ষা বাকি আছে, তাই মায়ের সাথে ঢাকা যেতে পারব না। মা বাসায় নেই, এই সুযোগে ছোট মা আমাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়েছে। বাড়িতে ৩ জন কাজের লোক থাকা সত্ত্বেও মসলা বাটা, কাপড় ধোয়া, থালাবাটি ধোয়া, সমস্ত বাড়ির উঠোন ঝাড়ু দেওয়া। বাবা তুমি তো একবারও খোঁজ নিলে না আমি কেমন আছি? তুমি কি কিছু দেখোনি? আগে তো ১ গ্লাস পানি নিজের খেতে দিতে না। শুনেছি মা মরলে বাপ হয় তালই, আমার মা থাকতে বাপ হইছে তালই। হাতে ফোস্কা পড়ে গেছে। ব্যথায় জ্বর উঠেছে। সারাদিন তেমন কিছু খাইনি। শুধু দুপুরে কলা আর ১ পিস রুটি খেয়েছিলাম। অনেক রাত খুব খিদা পেয়েছে। খেতে গিয়ে দেখি আমার জন্য গুঁড়া মাছের চচ্চড়ি আর ডাল রাখা। যা আমি খাই না। রুমে এসে শুয়ে পড়লাম। কিন্তু খিদায় ঘুম আসছে না। আজ বুঝলাম ক্ষুধার জ্বালা কি। কোনোদিন না খেয়ে থাকিনি, মা জোর করে খাইয়ে দিত। আগে রাতে মাঝে, মাঝে ঘুমিয়ে পড়তাম। বাবা প্লেটে করে খাবার এনে ঘুম থেকে উঠিয়ে খাইয়ে দিত। ওইসব
দিনগুলো এখন শুধু দীর্ঘশ্বাস আর স্মৃতি। বারবার শুধু সুকান্ত ভট্টাচার্যের কবিতাটাই মনে পড়ে। হে মহাজীবন, আর এই কাব্য নয়। জমিলা খালা বুঝতে পেরেছিল আমার খুব ক্ষুধা লাগছে। উনি এসে আমাকে জিজ্ঞাসা করলো, কি গো মা, খিদা লাগছে? আমি মাথা নাড়লাম। বেডি একটা হারামি। এত কইরে কইলাম, ছোট মনি গুড়া মাছ খায় না, ওর জন্য ইলিশ মাছের বড় দুইটা টুকরো রাইখে দাও। অসুস্থ, সারাদিন ভাত খায় না। হারামি বেটি শুনলই না, ইচ্ছে করে তোমার ওই কুটনি ফুফু গো সব মাছ দিয়া ভাত খাওয়াই দিল। আমাগো, তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার লাইগা ভাত নিয়ে আসতেছি। জমিলি খালা ডিম ভাজি, বেগুন ভাজি করে আনছে, নিজে হাতে আমাকে খাইয়ে দিয়ে গেল। উনি আমার রক্তের কেউ না। ৪-৬টা বছর আমাদের বাড়িতে কাজ করে তার আমার প্রতি এত ভালোবাসা। আমার হাতে রক্ত পড়া দেখে কাঁদে দিচ্ছে, ২ হাত ধরে অসংখ্য চুমু খাচ্ছে। শুধু একটাই কথা বলতেছিল, আম্মাগো, তোমারে দিয়া কাজ করতে মানা করছিলাম। আমাগো সবাইরে ভয় দেখাইছে। আমরা তোমার কাজ কইরে দিলে বাড়ি থেকে তাড়াই দিবে। খিদার জ্বালা বড় জ্বালা। ভাতের কাছে আমাগো হাত পা বাঁধা। এই বুড়ো বয়সে কই যামু? বাবা, তোমার সাথে আমার রক্তের সম্পর্ক, আমার জন্মদাতা পিতা। তোমার কি আমার জন্য একটু মায়া লাগে না? ভাইটা আমারে দেখলে খিলখিল করে হেসে দেয়। ২ হাত বাড়িয়ে কোলে নিতে বলে। সকালে আমাকে দেখে চাচির কোলে থাকবে না। আমার কোলে আসছে, কি যে খুশি! ছোট মা দেখে আমার কোল থেকে জোর করে ভাইটাকে টেনে নিয়ে গেল। মা আলাদা, তাতে কি? বাবা তো একই। ও তো আমার রক্তের ভাই। আমাদের কি কোনো অধিকার নেই ভাইটাকে কোলে নেবার? ছোট মা ভোররাতে এসে আমাকে ঘুম থেকে ডেকে তুলছে কাজ করানোর জন্য। প্রতি বছর শীতের দিন খেজুরের রস দিয়ে গুড় বানায়। আজ গুড় বানাবে। বড় পাতিলে করে রথ জ্বালাচ্ছে। আমি দাঁড়িয়ে আছি। ছোট মা এক জগ গরম রস এনে ইচ্ছে করে আমার পায়ের উপর ঢেলে দিছে। আমি শুধু মাগো করে একটা চিৎকার দিছি। তারপর আর কিছু মনে নেই। আমার ডান পায়ে হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত চামড়া উঠে মাংস বেরিয়ে গেছে। ব্যথায় কাতরাচ্ছি। কবিরাজ চাচা এসে কিসব ছাল বাকলা দিয়ে পা বেঁধে দিয়েছিলেন। মাগো, তুমি তাড়াতাড়ি চলে এসো। দেখো তোমার ছোট্ট মনিটার কি হাল করেছে। ওরা মেরে ফেলবে আমায়। মুক্তা আপা ছোটবেলা থেকে আমাদের বাসায় আছে। ওনাকে কখনো বাসার কাজের লোক হিসেবে দেখিনি। খুব ভালোবাসি। আমাকে গত ২ দিন ধরে ১ গ্লাস পানিও মুখে দেয়নি। আমি অসুস্থ তাই। আপুরও একটা রেডিও আছে। প্রতিদিন ৯ টার সময় ঢাকা বেতারের ছায়াছবির গান শোনায়। আমি বাসায় থাকলে মুক্ত আপুর সাথে বসে গান শোনা। শুয়ে থেকে ভালো লাগছে না। আপুকে রেডিও ছাড়তে বলছি। আমি গান শুনতেছি, আপু আমার পা পরিষ্কার দিচ্ছে। রেডিওতে একটা গান হচ্ছে। মন্দ হোক আর ভালো হোক, বাবা আমার বাবা। পৃথিবীতে বাবার মতো আর আছে বা কে? স্বর্গের মতো ছিল আমাদের ঘর। সেখানে ছিল সোহাগ আর আদর। সেই ঘর থেকে বাবা হারিয়ে গেল। আমার কপালে তাই দুঃখ এলো। আজ বুঝি আমি বাবা কি ছিল। আমার খুব কষ্ট হচ্ছে। বুক ফেটে কান্না আসছে। চিৎকার করে কেঁদে আমারও বলতে ইচ্ছে করছে, ভালো হোক আর মন্দ হোক, বাবা আমার বাবা। পৃথিবী বাবার মতো আর আছে কে বা? মাকে খুব দেখতে ইচ্ছে করছে। ৩ দিন ধরে সদর হাসপাতালে ভর্তি আছে। পায়ে পোড়া স্থানে ওসব ছাল বাকলা দেবার কারণে ইনফেকশন হয়ে গেছে। মাকে জানানো হয়নি আমি অসুস্থ। আমার পা পুড়ে গেছে। খবর পেয়ে ছোট মামা এসে হাসপাতালে নিয়ে আসছে। সাথে মুক্ত আপুও আছে। মেজো আপু নাইটের গাড়িতে চড়েছে। সকালের মধ্যে এখানে পৌঁছে যাবে। বাবা শুধু মামাকে ১০,০০০ টাকা দিয়ে কর্তব্য পালনের চেষ্টা করতে চেয়েছিল। মামা বাবার কাছ থেকে একটা টাকাও নেয়নি। বাবা একটা বারের জন্য আমাকে দেখতে আসেনি। অথচ রায়হান স্যার এসে আমাকে দেখে গেছে। খুব কষ্ট পেয়েছিলাম যখন বাবা বলেছিল ছোট মা ইচ্ছে করে আমার পা পুড়িয়ে দিয়েছে। বাবা আমার কথা বিশ্বাস করেনি। ছোট মা যা বলেছে তাই বিশ্বাস করছে। সংসারে অশান্তি লাগানোর জন্য নাকি এই কাজ করছি। বাবার সুখ দেখে আমাদের সহ্য হচ্ছে না। একদিকে ডাক্তার নার্সদের সাথে ভালো সম্পর্ক হয়ে গেছে। সবাই আমাকে অনেক ভালোবাসে। বিশেষ করে শাহেদ ভাই। বড় অপুর অনেক প্রকার খাবার রান্না করে পাঠিয়ে দিয়েছে। জ্বর, শরীর ব্যথার কারণে কিছু খেতে পাইনি। মেজো আপুটার কষ্ট হচ্ছে আমার জন্য, একটু ঘুমাতে পারে না। দিনরাত জেগে থেকে সেবা যত্ন করে। শাহেদ ভাইয়ের আপুকে অনেক পছন্দ হয়েছে। মামার কাছে বিয়ের প্রস্তাব দেয়। আপুরও মনে হয় শাহেদ ভাইকে পছন্দ হয়েছে। দেখলে মুচকি মুচকি হাসে। আগামীকাল সকালে বাড়িতে যাব। মা ঢাকাতে আছে, এখনো বাড়ি আসেনি। আপুর সাথে শাহেদ ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। ছোট মা, চাচা, ফুফুদের দেখেই বোঝাই যাচ্ছে ওনারা কেউ খুশি হয়নি। উল্টো গ্রামে সবার কাছে বলে বেড়াচ্ছে, কি মাইয়া দেখেছো, শহরের ডাক্তার দেখাইতে যাইয়া ব্যাটা ধইরে আনছে। মিয়া ভাইরে বিয়ে করাইয়া ভালো করছে। এই মাইয়ারে ভাইয়ের মান সম্মান কিছুই রাখলো না। পায়ের ঘা কমেছে, কিন্তু ঠিকমতো হাঁটতে পারি না। মা আমার এই অবস্থা থেকে চিৎকার করে কাঁদছে। এর আগে মাকে এভাবে কাঁদতে দেখিনি। মা আমার চোখের আড়াল হতে দেয় না। আমার রেজাল্ট দিয়েছে, স্কুলে যেতে দেয়নি। মেজো আপু আর মুক্ত গেছে রেজাল্ট আনতে। রেজাল্ট দেখে মনটা খারাপ হয়ে গেল। তৃতীয় হয়েছি। আমি ক্লাসে কখনো দ্বিতীয় হয়নি। আপুর সাথে বাবার কথা কাটাকাটি হয়েছে। কেন আমার প্রাইভেট টিচার রাখা বন্ধ করে দিছে। বাবা সাপ জানিয়ে দিছে সে আমার পিছনে
৳১ খরচ করবে না। যেবা। মেজো আপুর বিয়ে উপলক্ষে আপুরা সবাই বাড়িতে এসেছে। বড় দুলাভাই স্কুলে গিয়ে রায়হান স্যারকে ঠিক করে এসেছে আমাকে বাসায় এসে পড়ানোর জন্য। আপুর বিয়েতে বাবা কোনো খরচ দিতে পারবে না। বাবার হাতে টাকা পয়সা নেই। অথচ দুদিন আগে ভাইয়ের জন্মদিন উপলক্ষে ভাইয়ের নামে ৩ বিঘা জমি কিনে দিছে। মামারাই আপুর বিয়ের সব ব্যবস্থা করেছে। গতকাল বাড়িতে ডাকাতি হয়েছে নগদ ৩ লক্ষ টাকা, আর আপুর বিয়ের গহনা ডাকাতরা নিয়ে গেছে। এত পাহারাদার থাকার পরও ডাকাতরা কিভাবে ঘরে ঢুকলো? আর দরজা খুললো কিভাবে? ঘরে ডাকাতি হবার সময় ছোট মার ভাই ঘরে ছিল না। ওই সময় উনি কোথায় ছিলেন? ডাকাতরা শুধু আপুর বিয়ের গহনা নিয়ে গেল। বাসায় তো ছোট মার স্বর্ণের জিনিসপত্র ছিল, তা নিল না কেন? বাবার বিশ্বাস মা নাকি মামাদের দিয়ে লোক ভাড়া করে বাড়িতে ডাকাতি করেছে। ৩৭ বছর সংসার করার বিনিময়ে মা পেল মিথ্যে অপবাদ। ফুফুতো ভাইয়েরা গিয়ে আপুর বিয়েটা ভেঙে দিয়ে এসেছে। এখন শাহেদ ভাইয়ের বাসার লোকেরা এ বিয়েতে রাজি না। শাহেদ ভাই একাই এসেছে আপুকে বিয়ে করার জন্য। শাহেদ ভাই মায়ের কাছে হাত জোর করে আপুকে চাচ্ছে। শাহেদ ভাই, আমি জানি আপনারা খুব আশ্চর্য আছেন। এত কিছুর পরে কেন আমি বিয়েটা করতে যাচ্ছি। আমার ৬ বছর বয়সে মা মারা যায়। বাবা আবার বিয়ে করে ঘরে সৎমা আনেন। সৎমা কখনো আমাকে নিজের সন্তান হিসেবে মেনে নিতে পারেনি। ঠিকমতো খেতে দিত না। আমাকে দিয়ে বাড়ির কাজ করাতো। মাছ, মাংস রান্না করলে আমাকে খেতে দিত না। আমাকে দিত সাদা ভাত আর শুকনো মরিচ। জানেন, একটু ভালো খাবার খাওয়ার জন্য নদীতে পুকুর থেকে মাছ ধরে আনতাম। মাকে বলতাম, "মা, আজকে আমাকে একটা বড় মাছ দিয়েন।" কিন্তু মা কোনো সময় আমাকে একটা বড় মাছের টুকরো দিত না। বেছে, বেছে সবথেকে ছোট মাছটা আমার প্লেটে দিত। প্রতিবাদ করলে কপালে মাইর ছাড়া কিছুই জুটত না। কতদিন, কত রাত না খেয়ে কাটিয়েছি তার ঠিক নেই। আব্বা দেখেও না দেখার ভান করে থাকতো। আমি অনেক কষ্টে পড়ালেখা করেছি, মানুষের বাড়ি কামলাগিরি করেছি। এসএসসি পাশ করার পরে নানা এসে আমাকে নিয়ে যান। মামারা, খালারা মিলে আমার সব খরচ দেওয়া শুরু করে। আমি মেডিকেলে চান্স পাওয়ার পরে সবার কাছ থেকে টাকা নেওয়া বন্ধ করে টিউশনি করে নিজের খরচ চালাতে শুরু করি। আমি জানি সৎ মায়ের জ্বালা কী। মেডিকেলে নিশিকে দেখে আমার খুব কষ্ট হয়। সৎ মায়েরা যে কী অত্যাচারী হয়, যারা এর শিকার হয় তারাই একমাত্র জানেন। জানেন মা, আমি যখন থেকে বুঝতে শিখছি মনে, মনে পণ করছি কখনো দুটো সন্তান নেব না। কারণ ১ম সন্তানের ভালোবাসার ভাগ হয়ে যাবে। একটা বাচ্চা থাকলে পুরো ভালোবাসার সম্পত্তি ও পাবে, আর দুটো হলে অর্ধেক, অর্ধেক। তাই আমি দুটো সন্তান কখনোই নিব না। মা, জেবাকে আমি আপনাদের কাছ থেকে ভিক্ষে চাই। আমি কথা দিচ্ছি ওরে কোনো কষ্ট দিব না। আমি আপনার ছেলে হতে চাই। কোনো অনুষ্ঠান ছাড়া এক কাপড়ে আপুর বিয়েটা হয়ে গেল। মায়ের গহনার ৪ ভাগ করে ১ ভাগ জোর করে আপুকে দিয়ে দিছে। মামারা চেয়েছিল আপুকে আসবাবপত্র বানিয়ে দিতে। সাহেব ভাই ৳১ জিনিসপত্র নিবে না। বিয়ে করে ওইদিন রাতে আপুকে নিয়ে চলে গেছে। ছোট মায়ের বাবার বাড়ির লোকেরা আলাদিনের চেরাগ পেয়েছে। আগে ২ বেলা ঠিকমতো খেতে পারত না। এখন বাড়িতে দালান ঘর তুলছে, জমি রেখেছে, বাজারে ফলের দোকানও দিয়েছে। বাবা এখন চোখ থাকতে অন্ধ। আমাদের রাইস মিলটা বিপুল পরিমাণ লস হয়েছে, বন্ধ হবার মতো অবস্থায়। এদিকে ছোট মায়ের আবার বাচ্চা হবে। বাবা ইদানিং আমার রুমের কাছে রাতে ঘোরাঘুরি করে মায়ের সাথে ঘনিষ্ঠ হতে চায়। স্কুলের টেস্ট পরীক্ষা চলছে। পরীক্ষার শেষে বাসায় এসে দেখি মা বিছানায় পড়ে আছে। সমস্ত শরীরে রক্তের ছোপ, ছোপ দাগ। বাসায় এসে দেখি মা বিছানায় পড়ে আছে, সমস্ত শরীরে রক্ত ভরা। মায়ের গায়ের থেকে কাপড়টা সরিয়ে দেখে বিভিন্ন জায়গায় কাটা দিয়ে তা দিয়ে রক্ত বেরোচ্ছে। মায়ের কোনো হুঁশ নেই। মুক্ত আপার কাছ থেকে জানতে পারি বাবা মাকে লাঠি দিয়ে অনেক মেরেছে। কেন, কিসের জন্য জানি না। আমি কি করব কিছু বুঝতে পারছি না। ছোট চাষি এসে মায়ের কাটা স্থানে ব্যথার মলম লাগিয়ে দিয়েছে। আমি মাকে জোর করে ধরে কাঁদছি। আজকে তো মাকে মেরে ফেলতে পারত। মায়ের কাছে জিজ্ঞাসা করছি কেন বাবা মায়ের গায়ে হাত তুলছে। মায়ের কাছ থেকে জানতে পারি সৎমা আর তার ভাই মিলে ধানের গোলা থেকে ১৩ বস্তা ধান চুরি করে নিয়ে যাবার সময় মা দেখে ফেলে। ছোট মা নিজের দোষ ঢাকা বাবার কাছে গিয়ে মিথ্যে কথা বলে আমার মা আর তার ভাইয়ের রিলেশন করতে চেয়েছে। প্রায় মা তার ভাইয়ের রুমে যায়। আজও মা নাকি ছোট মায়ের ভাইয়ের হাত ধরে টানাটানি করছে। মা ছোট মায়ের নোংরা কথাগুলো বিশ্বাস করে মায়ের গায়ে হাত তুলছে। বাবা আমার মা পবিত্র। তাকে অপবিত্র বানাতে তোমার একটুও খারাপ লাগলো না? আমি, মাগো আর কত চুপ করে থাকবা? কিছু তো বলো। মা, অনেক হয়েছে। আর না নিশি, তুই এখন মুক্তাকে সাথে করে নানা বাড়ি যা।
তোর মামাদের খবর দে। ছোট মামাকে বলবি বাজারে গিয়ে ফোন করে তোর আপুদের ২ দিনের মধ্যে বাড়িতে আসতে বলে। তোর বড় মামাকে আর মেজো মামাকে সাথে করে নিয়ে আসবি। যেকোনো সময় ওরা কোনো অঘটন ঘটাতে পারে। আমি আর ১ মিনিটও দেরি করলাম না। জমিলা খালাকে মার কাছে রেখে নানা বাড়িতে চলে আসলাম। আমাদের বাসা থেকে নানাদের বাসা ৩ মাইল দূরে। মামাদেরকে সবকিছু খুলে বললাম। মামারা আমার কথা শুনে সাথে, সাথে আমাকে নিয়ে বাড়িতে চলে এসেছে। বড় মামা অনেক রেগে আছে। রুমের দরজা ভিতর থেকে আটকানো। মায়ের সামনে আমরা ৩ জন বসেছি। মা, আমি যদি তোমাদের বাবার সাথে আর সংসার না করি, তোমাদের কোনো অভিযোগ থাকবে আমার উপর? তোমরা কি রাজি আমার সিদ্ধান্তে? আমরা ৪ বোন মাকে জড়িয়ে ধরি। মাগো, তোমার প্রতি আমাদের কোনো অভিযোগ নেই। এই সিদ্ধান্ত তোমার আরো আগে নেওয়া উচিত ছিল। এই ৩ বছর ধরে কম তো আর অপমান অপবাদ সহ্য করলে না? শেষ পর্যন্ত ওই বুড়ো বয়সে মার খেলে আর কত সহ্য করবে তুমি? আমার মায়ের ৩৮ বছরের সংসারের জীবনে ইতি টানল। মা বাবাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। মেজো আপু সব ব্যবস্থা করেছে। আপু ৬ মাস হয়েছে জজ কোর্টের অ্যাডভোকেট হয়েছে। আমাদের দেশে অনেকে বলে ইসলামে ৪ টা বিয়ে ফরজ। এটা নাকি বাধ্যতামূলক। এই ফতোয়া দিয়ে অনেকে একাধিক বিয়ে করে। কিন্তু ইসলাম ধর্মে কি বলে? ইসলামের বিধান অনুযায়ী এক বিয়ে কিংবা বহুবিবাহ ২ টারই সম্মতি আছে। তবে একক বিবাহ বেশি প্রচারিত। বহুবিবাহ ইসলাম ধর্মে উৎসাহ করেনি। সূরা আল-নিসা ৩ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের পছন্দ মতো বিয়ে করো ২, ৩, ৪ জনকে। যদি ন্যায় বিচার করতে পারো, তাহলে একজনকে বিয়ে করতে হবে। আবার সূরা নিসার ১২৯ নম্বর আয়াতে উল্লেখ করা আছে, এটাকে অসম্ভব যে তুমি সব স্ত্রীকে সমানভাবে দেখবে, তবে তাদের উপর থেকে মুখ ফিরিয়ে নিও না। এখানে কোরআনে যা বোঝাতে চেয়েছে, ন্যায় বিচারের কথা বলতে ভালোবাসার কথা বলেছে। কোনো ব্যক্তি স্বামী-স্ত্রী গণের সাথে সমান ব্যবহার দ্বারা দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় রাখতে পারে ও আর্থিক সচ্ছলতা সময় সমানভাবে দিতে পারে। তার জন্য একান্ত প্রয়োজনবোধ ৪ জন স্ত্রীর গ্রহণের অনুমতি আছে। কিন্তু কোনো নির্দেশ নেই। একজন স্ত্রীকে একটা বাড়ি কিনে দিলে অন্যজনের যেন বাড়ি পায়। তাই কোরআনে বলছে, তখনই তুমি একটার বেশি বিয়ে করো যদি তুমি ন্যায় বিচার করতে পারো। যদি না পারো একটার বেশি বিয়ে করো না। ইসলাম ধর্মে একটা বিয়ে ফরজ, ৪ টা বিয়ে না। বহুবিবাহ বলা মূল ঐচ্ছিক। বাবা-মায়ের সাথে যা কিছু হয়েছে, করেছে সব অন্যায়। এত বছর সংসার করে মায়ের চরিত্র সম্পর্কে ধারণা হয়নি। হিন্দু এলাকাতে মায়ের নামে একটা বাড়ি আছে। আমরা এখন থেকে এখানেই থাকবো। মা-বাবার বাসা থেকে আসার সময় একটাই কাজ করেছে। মায়ের পায়ের জুতো নিয়ে বাবার গালে একটা বাড়ি দিয়েছিল। আমি মনে করি আমার মা কোনো ভুল কাজ করেনি। মেজো আপু শাহেদ ভাইয়া আমাদের শহরে নিয়ে যেতে চেয়েছিল, মা যাবে না। আপুর কাছে শুনলাম বাবা মায়ের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিয়েছে। ওই দিন রাতে মামারা যদি আমাদের সাথে না থাকতো, মাকে আর আমাকে মেরে ফেলে আত্মহত্যা বলে চালিয়ে দিত। সৎ মার লোক ঠিক করছিল আমাদের দুজনকে মারার জন্য, বাবাও জানতো। বাবা ছি, এত নীচ কিভাবে হলো? দেখতে দেখতে আমার এসএসসি পরীক্ষা শুরু হলো। পরীক্ষা কেন্দ্রে আমার সাথে আপু আর মামারা এসেছে। অধিকাংশ ছেলেমেয়েদের সাথে বাবা এসেছে। আগে যখন আপুরা পরীক্ষা দিত, উম আপা সবই এখন স্মৃতি। পরীক্ষা দিয়ে আসার সময় বাজারে এসে বাবার সাথে দেখা হয়েছিল। বাবা বিশাল বড় রুই মাছ কিনছে। তার শ্বশুরবাড়ির লোকেরা বেড়াতে এসেছে। বাবা আমাদেরকে দেখেও না দেখার ভান করে চলে গেছে। আপু আমাকে নিয়ে বাসায় চলে এসেছে। ১ ঘন্টা পরে বড় মামা ৪ কেজি ওজনের একটা রুই মাছ নিয়ে হাজির। গত ৩ দিন ধরে বড় ফুপুর ছোট মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ জানে না রুনা আপু কোথায় আছে। থানায় জিডি করা হয়েছে। ৪ দিন পর রুনা আপুর ছিন্ন-বিচ্ছিন্ন লাশ পাওয়া গেছে বাবাদের বাড়ির পিছনে বাগের ডোবাতে। পুলিশ খুনের কোনো আলামত খুঁজে পায়নি। ফুপুরা দোষ চাপাচ্ছে আমাদের উপর। থানায় গিয়ে আমাদের নামে মামলা করতে চেয়েছিল। কিন্তু থানার ওসি কেস নেয়নি। বড় দুলাভাইও থানায় যেতে ওদের নামে মানহানির মামলা করেছে। থানায় এসে জাহিদ হলো বড় দুলাভাইয়ের চাচাতো ভাই। উনি ভাইয়াকে ফুপুদের নামে মানহানির মামলা দিতে বলেছিল। রুনা আপার লাশ সদর হাসপাতালের মর্গে দেওয়া হয়েছে। পোস্টমর্টমের রিপোর্ট দেবে ১ দিন পর। রুনা ৪ মাসের প্রেগনেন্ট। আমরা যদি রুনা আপাকে গুম করে খুন করি, তাহলে রুনা আপাকে প্রেগনেন্ট বানিয়েছে কে? কার সাথে রুনার অবৈধ সম্পর্ক ছিল? জাহিদ ভাই খন্দকার বাড়িতে গিয়েছে তদন্ত করার জন্য। বাড়ির সবাইকে জিজ্ঞাসাবাদ করছে। ছোট মায়ের ভাইকে জাহিদ ভাইয়ের সন্দেহ হয়েছে। তাছাড়া ডোবার পাশে একটা পুরুষ মানুষের জুতা পাইছে। ছোট মায়ের ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। কারণ ডোবার পাশের পড়ে থাকা জুতোটা ওনার। পুলিশের মাইর খেয়ে সব ঘটনা গড়গড় করে বলে দিয়েছে। রুনার সাথে ২ বছরের সম্পর্ক ছিল। মিথ্যে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে। রুনা প্রেগনেন্ট হবার পরে বিয়ের জন্য চাপ দেয়। সৎ মায়ের ভাই রুনাকে মেরে
ডোবার মধ্যে ফেলে দেয়। যে যেমন কর্ম করবে তার শাস্তি পেতে হবে। প্রভু, তুমি যেমন আমার মায়ের সংসার নষ্ট করে দিলে, গ্রামের মানুষের কাছে অপমান অপদস্থ করেছিলে, আল্লাহ তোমার পাপের বিচার করেছে। তোমার কোল থেকে তোমার মেয়েকে কেড়ে নিয়েছে। মেয়েও হারিয়েছ, আর তোমাদের দেখলে গ্রামের মানুষ থুতথুড়ি চেটাবে। অভাবিত মেয়েদের পেটে বাচ্চা হবে গ্রাম অঞ্চলে খুবই ঘৃণিত বিষয়। তোমরা আমার মায়ের সুখ কেড়ে নিয়েছো, আল্লাহ তোমাদের কেড়ে নিয়েছে। কথায় আছে না, লোভে পাপ আর পাপে মৃত্যু। রুনার উপর টাকার লোভে পড়ে ২ বাচ্চার বুড়ো বেটার সাথে প্রেম করে পাপ কাজে লিপ্ত হয়েছিল। পরিশেষে পাপ কাজের ফল মৃত্যু হয়েছে। এদিকে বাবার সাথে তার বোন দা কুমড়োর সম্পর্ক হয়েছে। বাবা উকিল ধরেছে ছোট বউয়ের ভাইয়ের হয়ে কেস লড়তে। ভাই বোন কেউ কারো মুখ দেখে না। চাচা ফুপুরা সবাই বাবার উপর নারাজ। আপুরা সবাই গ্রামে এসেছে। এসএসসি পরীক্ষার রেজাল্ট দিবে। মনের মধ্যে খুব ভয়। এবারই ১ম জিপিএ পদ্ধতি শুরু হয়েছে। ছোট মামা আর ছোট আপু রেজাল্ট আনতে গিয়েছে। ছোটবেলায় যখন অনেক ভয় পেতাম, বড় আপু হাত ধরে থাকতাম। আজও বড় আপুর হাত ধরে বসে আছি। বড় দুলাভাইয়ের ট্রান্সফার হয়েছে খুলনাতে। সামনের মাসে আপুরা খুলনায় চলে যাবে। ছোট আপু খুলনাতে একা থাকে জন্য খুব টেনশন করত। এখন মায়ের আর ছোট আপুর জন্য টেনশন করা লাগবে না। দূর থেকে বড় মামা আর নাজি আপুকে দেখা যাচ্ছে। মামার হাতে অনেক মিষ্টির প্যাকেট। মুক্তো আপা দৌড়ে চলে গেছে ওদের কাছে। মামার মুখে জয়ের হাসি দেখে বোঝা যাচ্ছে রেজাল্ট ভালো হয়েছে। 4.88 পেয়েছি। আপুরা সবাই অনেক খুশি। মা আমার গালেতে চুমুতে ভরিয়ে দিল। ছোট মামা খুশিতে সমস্ত গ্রাম মিষ্টি বিলিয়েছে। আজকে বাসায় আমার পছন্দের সব রান্না করেছে। হাঁসের মাংস, রুটি, পিঠা দেখে জিভে পানি এসেছিল। আমি টুল নিয়ে চুলার পাশে বসে আছি। মা প্লেটে করে রুটি আর মাংস নিয়ে আমাকে খাইয়ে দিচ্ছে। মায়ের হাতে খাবার খেলে মনে হয় বেহেশতের খাবার খাচ্ছি। মুক্তো আপার বিয়ের কথা চলছে মেজো মামার ইটের ভাটার ম্যানেজার সিদ্দিকের সাথে। বাড়িতে উৎসবের মুখর পরিবেশ। বড় আপু, মেজো আপু দুজনেরই বাচ্চা হবে, আর মুক্ত আপার বিয়ে। এই কয় মাসে বাবা আমাদের কোনো খোঁজখবর নেয়নি। আপুরা চাচ্ছে আমাকে শহরে ভালো কলেজে ভর্তি করাতে। আমি গ্রামের কলেজে পড়বো। মাকে ছেড়ে কোত্থাও যাব না আমি। গ্রামের স্কুলে পড়ে যদি ভালো রেজাল্ট করতে পারি তাহলে কলেজে পড়ে পারবো না কেন? উপজেলাতে পরিচিত ছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অভিভাবক হিসেবে আমার মাকে নিয়ে গেছি। উপজেলার মধ্যে সবথেকে ভালো রেজাল্ট আমার। এইজন্য আমার মা রাবেয়া বেগম খন্দকারকে সেরা মায়ের অ্যাওয়ার্ড দিয়েছে। অনেকদিন পর মাকে প্রাণ খুলে হাসতে দেখলাম। আমি শুধু আমার মায়ের গর্বিত সন্তান। কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছে। আমি কবিতা আবৃত্তিতে নাম দিয়েছি। স্কুলেও আমি ১ম হতাম। কাজী নজরুল ইসলামের লেখা উপন্যাস, গল্প, কবিতা আমার প্রিয়। এই মানুষটা পথ দেখিয়ে গেছে যুদ্ধের ময়দানে না গিয়ে কলম দিয়ে যুদ্ধ করা যায়, প্রতিবাদে ঝড় তোলা যায়। হেরে হতে দুলে নুরানি তনুকে আসে যায়। সারা দুনিয়া হেরাজের পর্দা খুলে খুলে যায়। সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। কি সৃষ্টি, কি সুন্দর লেখনী! যত শুনি, তত পড়ি, তত মুগ্ধ হই। প্রতিযোগিতার মঞ্চে দাঁড়িয়ে আবৃত্তি করা শুরু করলাম। বলবীর বল উন্নত মম শির, শিরোনিহারি আমারই নত শির, এই শিখর হিমাদ্রির বলবীর। বল মহাবিশ্বের মহাকাশ ফাঁড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভালক দুলক গোলক ভেদিয়া যোগার আসন আরো ছেদিয়া, উঠিয়াছি চিরবিস্ময় আমি বিশ্ববিধাত্রী, মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজরাজকীয় দীপ্ত জয়শ্রী বলবীর, আমি চির উদ্দাম দুবিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ। আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভারত। আমি অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বর। আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম, আমি উচ্ছৃঙ্খল। আমি দলে যাই যত বন্ধনে, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন। আমি ভরাতরি করি ভরাডুবি। আমি টর্পেডো, আমি ভীম, ভাসমান মাইন। আমি এলোকেশী ঝড়, অকাল বৈশাখের আমি বিদ্রোহী। আমি বিদ্রোহী। আমি ওনারই হয়েছি। মা দেখলে অনেক খুশি হবে। মায়ের শরীরটা ভালো না, বুকে ব্যথাটা বেড়েছে। অনুষ্ঠানে আসার আগে মাকে একটু অসুস্থ দেখে এসেছি। বাড়ির সামনে এসে কলিজার ভিতরে ধাক্কা খেলাম। এত মানুষ কেন? আমার পা চলছে না, শরীরে কোনো শক্তি নেই। ভিতরে এসে দেখি আমার মায়ের নিষ্প্রাণ দেহটা পড়ে আছে। মেজো আপু জড়িয়ে ধরে কাঁদছে। ওমা, ওঠো না, চোখ বন্ধ করে আছো কেন? ওমা, চোখ খোলো, একটাবার তাকাও। মাগো, তুমি রাগ হয়েছ? আমি তোমাকে একা রেখে কোত্থাও যাব না মা, ওঠো। আমি বাঁচবো কিভাবে? আমি কার কাছে থাকবো? তুমি আমাকে একা রেখে চলে যেও না মা।
মাকে শেষ গোসল করিয়ে সাদা কাফনে পরিয়ে রাখা হয়েছে। নাকের ভিতরে সাদা তুলো দেওয়া হয়েছে। মাথার আগে আগরবাতি জ্বলছে। মায়ের গায়ে থেকে আতর আর কর্পূরের ঘ্রাণ আসছে। মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। কোনো চিন্তা নেই, ভাবনা নেই, নিশ্চিন্তে ঘুমিয়েছে। খন্দকার বাড়ির সবাই মায়ের লাশ দেখতে এসে মামাদেরকে বলে দিয়েছি, ওরা যেন বাড়ির তীরসীমানায় না ঢুকতে পারে। আমার বাবা নামের খুনিটা মাকে দেখতে এসেছে। মৃত্যুর আগে জ্বালিয়ে শান্তি হয়নি। তোদের মরার পরে কি দেখতে এসেছে? তোদের ওই নগণ্য চেহারা দেখলে আমার মা কষ্ট পাবে। আপুদেরকে হাত জোর করে বাবা মায়ের লাশ দেখার অনুমতি পেয়েছে। কিন্তু আপুরা হয়তো ভুলেই গেছে, বাবার সাথে মায়ের যেদিন ডিভোর্স হয়েছিল, মা বলেছিল আমি মরে গেলেও ও বাড়ির লোকদের আমার চেহারা দেখা তো দূরে থাক, আমার জানাজার শরীর যেন না হয়। আমি মায়ের কথা রাখবো। চাচা, ফুপু আর আত্মীয়র কাউকে পারমিশন দেয়নি ভিতরে ঢোকার। কি দেখতে এসেছেন? আমার মার মৃত্যুর আগে কতটা কষ্ট পেয়েছে, মরেছে তাই দেখতে? শেষবারের মতো রাবুর চেহারা একটাবার দেখতে দে। আমি দেখেই চলে যাব। সম্ভব না। কোন অধিকারে এসেছেন? আমার স্ত্রী ছিল, হ্যাঁ, কোনো একটা সময়। সে সম্পর্কটা আপনি নিজেই শেষ করে দিয়েছেন। আপনি জানেন না কোনো বেগানা পুরুষের মহিলা মানুষের মৃত্যুর পর লাশের চেহারা দেখা জায়েজ না হারাম? আপনি এখন আমার স্বামীর মায়ের পরপুরুষ। এখন যদি আমার মায়ের মুখ দেখাইতে দেই তাহলে গুনাহ হবে। আমার মার কবরে আযাব পাবে। কথাগুলো আমার না, ধর্মের কথা। মাপ চাই তোমাদের কাছে, মাপ করে দিও। জীবনটাকে কি আপনি সিনেমা মনে করেন? হাজার অন্যায় করে একবার মাপ চাইলে ক্ষমা পেয়ে যাবেন? বাস্তব জীবন বড়ই কঠিন, নির্মম। ক্ষমা চাইলে পাওয়া যায় না। আমার মা আপনার সংসার করেছে। এখন না হয় আপনি বড়লোক মানুষ হয়েছেন। একটা সময় ছিল ২ মাসে একবারও মাংস কিনে খাওয়ার ক্ষমতা ছিল না। মা শুধু সারাটা জীবন কষ্ট করে গেছে। সুখ নামক পাখিটা একবারও উঁকি দিয়ে গভীর অতলে হারিয়ে গেছে। মায়ের যখন বিয়ে হয় তেমন কিছুই ছিল না আপনার। ১ রুম আলা ছোট্ট টিনের ঘরের সামনে একটা বারান্দা আর অল্প কিছু জমি। আপনার এই ভদ্রবেশী ভালো মানুষের চেহারা দেখে নানা মাকে আপনার সাথে বিয়ে দিছিল। জমিতে ধান চাষ করার গরু ছিল না, কামলা রাখার ক্ষমতা ছিল না। মানুষ দেখলে আপনার সম্মানে হানি হবে, তাই রাতের আধারে মা আর আপনি লাঙল টানতেন। আপনি ধানের বীজ ফেলতেন, মা লাঙল টানত। বাবার বাড়ি ধনী হওয়া সত্ত্বেও কোনোদিন কারো কাছে সাহায্য চায়নি। একবেলা খেলে অন্য বেলা না খেয়ে থাকতো, শুধু আপনার সংসারে খরচ কমানোর জন্য। বছরে ২ টা ভালো শাড়ি কিনে দিতেও পারেননি। মায়ের মুখে শুনেছি বড় অপু যখন জন্ম হয় বৃষ্টির দিন ছিল। বৃষ্টি হলে চালের ফুটো দিয়ে পানি পড়ে ঘর ভরে যেত। খাটের উপর পানি পড়তো। মা সারারাত আপুকে কোলে নিয়ে না ঘুমিয়ে এক কোণায় বসে থাকতো। নানা মায়ের কষ্ট দেখে সম্পত্তি ভাগ করে মায়ের ভাগের সম্পত্তি মাকে দিয়েছিল। আপনি এখন বড়লোক হয়েছেন। ৩ টা বাড়ি, রাইস মিল, ইটের ভাটা, বিঘায় বিঘায় জমির মালিক হয়েছেন। সমাজের নাম ডাক শুধু আমার মায়ের জন্য। এখন পর্যন্ত আমার মায়ের সম্পত্তি নিজের নামে রেকর্ড করিয়ে ভোগ দখল করে বসে আছেন। ৪ টা মেয়ে হবার কারণে কখনো মায়ের উপর সন্তুষ্ট ছিলেন না। একটা ছেলের জন্য মায়ের উপর কম অত্যাচার করেনি। উঠতে বসতে কথা শোনাতেন। বুড়ো বয়সে অল্প বয়সী মেয়ে বিয়ে করে মায়ের উপর অত্যাচারের পরিমাণ বাড়িয়ে দিলেন। সারা জীবন কষ্ট করেছে আমার মা। আর রেডিমেড রাজাসহ রাজত্ব দিলেন আপনার ছোট বউকে। ওই মুখ দিয়ে আমার মায়ের মুখ দেখার কথা বলতে লজ্জা করে না আপনার? আমার মায়ের মুখ দেখার কোনো অধিকার নেই আপনার। আপনি এখান থেকে চলে যেতে পারেন। আর শুনেন, আজকে থেকে আমি জানবো আমার শুধু মা না, বাবাও নেই। মায়ের সাথে আপনাকেও জীবন্ত দাফন করলাম। আপনি আমার মায়ের খুনি। কোনো খুনির সাথে আপনার সম্পর্ক থাকতে পারে না। যাদের বাবা থাকে, মা থাকে না, তাদেরকে এতিম বলে। আমিও এখন থেকে এতিম। আজকের পর কোনোদিন আপনার মুখ দেখব না আমি। আপনার মরা লাশেরও না। এখন আসতে পারেন আপনি। বাবাকে মায়ের লাশ দেখতে দেয়নি বলে আপুরা হয়তো আমার উপর একটু রাগ হয়েছে। কিন্তু আপু, তোরা দূরে ছিলি। তোরা দেখিসনি মায়ের নির্ঘুম রাতগুলো কতটা কষ্টের। আমি দেখেছি। প্রতি রাতে চোখের জলধারা। কাঁদতে, কাঁদতে চোখের ছানি পড়ে গিয়েছিল। চোখে ঠিকমতো দেখত না। না খেয়ে থাকতে, থাকতে শরীর রক্তশূন্যতা হয়েছে। আমি অন্যায় কিছু করিনি, উচিত কাজ করছি। মায়ের জানাজা পড়ানো হয়েছে। খাটিয়া আর লাশ দাফনের জন্য নিয়ে যাচ্ছে। খাটিয়ার সামনে দুলাভাইরা, পিছনে বড় মামা আর ছোট মামা। সবাই কলেমা পড়তে, পড়তে এগিয়ে যাচ্ছে। আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না লা শির লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুম আবদুহু ওয়া রাসূলুহু। শেষবারের মতো মায়ের চাঁদের মুখখানা পরাণ ভরে দেখে নিয়েছি। আর কোনোদিন মায়ের মুখ দেখতে পারবো না। ও মাগো! শত কষ্টের মাঝে তোমার মুখটা দেখলে কষ্ট সব দূর হয়ে যেত। এখন কি করব মা? কষ্টগুলো সব বুকের মাঝে চেপে রাখতে হবে। আজকের পরে কেউ তো আর সোনামণি বলে ডাকবে না। গভীর রাত, সবাই ঘুমিয়ে গেছে। আমার চোখে ঘুম নেই। অন্ধকার কবরে মা একা ঘুমিয়েছে। মায়ের বুকে মাথা না দিলে আমার ঘুম আসে না। অভ্যাস হয়ে গেছে।
বালিশ নিয়ে চলে এলাম মায়ের কবরের কাছে। বাড়ির সামনে বকুলতলায় মাকে কবর দেওয়া হয়েছে। মায়ের কবর জড়িয়ে ধরে শুয়ে আছি। 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ, কষ্টের তীব্রতা করেছে আমায় লালন। হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেলে, জন্মতনের বাঁধর কোথায় হারিয়ে গেল। সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছো, খুঁজে দেখো দূর নক্ষত্রর মাঝে। রাতের তারা, আমায় কি তুই বলতে পারিস কোথায় আছে, কেমন আছে মা? ভোরের তারা, রাতের তারা, মাকে জানিয়ে দিস অনেক কেঁদেছি, আর কাঁদতে পারি না। মাথার উপর কারো হাতের স্পর্শ পেয়ে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি বড় অপু চোখ দুটো লাল করে আমার পাশে বসে আছে। দেখে বোঝা যাচ্ছে এতক্ষণ কেঁদেছে। ভোরবেলা সমস্ত বাড়ি তোকে কোথাও খুঁজে পেলাম না। এখানে এসে মায়ের কবরের উপর ঘুমিয়ে আছিস। মায়ের বুকে মাথা না দিলে ঘুম আসে না। মাকে এখানে একা রেখে ঘরের মধ্যে শান্তি পাচ্ছিলাম না। মা একা কেন মরে গেল? আমাকে সাথে করে নিয়ে যেত, তাহলে দুজনকে এক কবরে একসাথে থাকতে পারতাম। মাকে ছাড়া থাকবো কিভাবে? আপু টানাটানিতে বুকে জড়িয়ে ধরে কাঁদছি, আমিও কাঁদছি। জানিস টিসি, তোর যেদিন জন্ম হয় আমি তোকে দেখি তুই কান্না করছিলি। আমি চাচির কাছ থেকে তোকে কোলে নেই, কপালে মুখে চুমু দেই। তুই কান্না থামিয়ে আমার দিকে আধো আধো খোলা চোখে মুখের দিকে তাকিয়ে 2 হাত নাড়িয়ে সে কি খুশি। আমরা 3 বোন আর মা ছাড়া তোকে দেখে কেউ খুশি হয়নি। সবাই ছেলে আশা করেছিল, কিন্তু জন্ম হলো মেয়ে, তাও আবার গায়ের রং কালো। ফুপুরা বাবার সামনে বসে মাকে কত কথা শোনালো। ভাবি পোলা হইব, পোলা তো হইল না, জন্ম হয়েছে এই কালা মাইয়া। আগের 3টা তো ফর্সা সুন্দর ছিল, এইটা দেখি রাইতের লাহান কালা দেখি। ভাইজান তুমি সাদা, ভাবির রং সাদা, এইটা আইলো কইর থাইকা, দেইখা তো মনে হয় না তোমার বাচ্চা। ফুপুদের কথা শুনে বাবা 3 দিন বাসায় আসেনি। মামারা অনেক বুঝিয়ে শুনে বাবাকে নিয়ে আসে, কিন্তু বাবার মনের মধ্যে সন্দেহ থেকে যায়। মায়ের সাথে খুব একটা ভালো ব্যবহার করতো না। আমার চাচা ফুপুরা কখনো তোর সাথে ভালো আচরণ করেনি। আমি তোর নাম রাখি শারমিন নিশি। নিশিতে তোর জন্ম, তাই নাম রাখি নিশি। গ্রামের শ্যামবর্ণকে কালো হিসাবে ধরে। এখানে কালো মানুষের কোনো মূল্য নেই। বাবা তোর নামে আকিকা দিবে না। আমি আমার মাটির ব্যাংক ভেঙে ফেলি। 2300 টাকা ছিল। মার কাছে টাকাগুলো দিয়ে বলেছিলাম আকিকা দিতে। মা আমাকে কাছে টেনে নিয়ে বলেছিল, আমি না থাকলে তুই ওরে আগলায় রাখতে পারবি? এখন থেকে আমার কোনো চিন্তা নেই। ওই দিন আমার টাকার সাথে মায়ের কাছে জমানো টাকা মিলিয়ে ছোট্ট মামাকে দিয়ে একটা খাসি কিনিয়ে নিয়ে তোর আকিকার ব্যবস্থা করি। তোর কপালে কাজলের টিপ দিলে চাচা ফুপুরা খুব হাসাহাসি করতো, বলতো, ওর কপালে টিপ দিছিস কেন? ওই কাইল্লা মাইয়ার দিকে কেউ নজর দিবে না। অথচ আমাদের 4 বোনের মধ্যে তোর চেহারার বেশি ভালো, মিষ্টি ভাব বেশি ছিল। শুধু শ্যামলা দেখে মাকে কত কথা শোনাতো। তুই বড় হতে লাগলি, চেহারা আরো সুন্দর হতে লাগলো। বাবাকে দেখলে হেসে দিয়ে 2 হাত বাড়িয়ে দিতি কোলে নেওয়ার জন্য। আস্তে আস্তে বাবাও তোর প্রতি ভালোবাসার সৃষ্টি হলো। এরপর কেউ কিছু বললে বাবাই উত্তর দিত। ছোটবেলায় তুই রাগ করলে আমি তোর কাছে গিয়ে বলতাম, আমার দাদাইটা কই রে? ওরে আমার পাখিটা রাগ করেছে, হাত বাড়িয়ে যখন বলতাম, আয় কাছে সোনা পাখি, আয় কাছে যান, তুই যে আমার চোখের তারা, তুই যে আমার প্রাণ, তোকে নিয়ে গড়বো আমি সুখেরই জীবন। সাথে সাথে লাফ দিয়ে কোলে উঠতি। মা নেই, তোর বোনেরা কি মরে গেছে? ছোটবেলায় তোকে যেমন আগলে রাখতাম, এখন আমি বুক দিয়ে আগলে রাখবো তোকে। মায়ের অভাব কি বুঝতে দেব না। আপু জোর করে ঘরে গোসল করিয়ে নাস্তা খাইয়ে দেয়। আজ 3 দিন মা নেই। মসজিদে মিলাদের ব্যবস্থা করা হয়েছে। বাসাতে এতিম গরিবদের খাবারের ব্যবস্থা করছে। আমিও আজকে এতিমদের সাথে খাবার খাবো। ওদের মাঝে বসে পড়লাম। ভেবেছিলাম আপুরা রাগ হবে। আপুরা দেখে আমার পাশে বসে খাওয়া শুরু করছে। আমাকে নিয়ে টানাটানি শুরু হয়ে গেল। মামারা চাচ্ছে আমাকে তাদের কাছে রাখবে। আপুরা কেউ রাজি না। মেজো তার কাছে নিয়ে যাবে। কিন্তু বড় অপুর এক কথা, আমাকে কারো কাছে দেবে না, আপুর কাছে রাখবে। আমি পড়েছি মহাবিপদে, কিছুই মাথায় আসছে না। চুপ থাকা বুদ্ধিমানের কাজ, যা আছে কপালে। ডিসিশন হলো, আমার ঠিকানা এখন বড় অপুর বাসা। মেজ অপুর কাছে থাকবে জমিলা খালা। ওনার আপন বলতে আমরা ছাড়া কেউ নেই। বাড়ি দেখাশোনা করবে মুক্ত আপা আর সিদ্দিক ভাই। ওরা এখন এখানে থাকবে। আমরা তো এখানে মাকে একা রেখে যেতে ইচ্ছা করছে না। মাগো তুমি বেঁচে থাকলে আমাকে দোটানার মধ্যে পড়তে হতো না। শুধু একটা মানুষ নেই, এ কদিনে কত কি ঘটে গেল। মায়ের অভাব আস্তে আস্তে বুঝতে পারলাম। বড় দুলাভাই কলেজে থাকে। আমার বদলির সব ব্যবস্থা করে ফেলো। খুলনা আসার আগে মায়ের কবরের সামনে কবরটা জিয়ারত করে আসলাম। আবার কবে গ্রামে আসবো জানি না। খুলনা নিয়ে সিটি কলেজে ভর্তি করিয়ে দিলাম। রেজাল্ট ভালো থাকার কারণে ভর্তি হতে কোনো বেগ পেতে হয়নি। গ্রামের কাদামাটি জীবনে ইতি ঘটিয়ে শুরু হলো আমার ইট পাথরের শহরী জীবন। আপু খুব পরিপাটি করে আমার রুমটা সাজিয়েছে। সব কিছু নতুন জিনিসপত্র, এমনকি পানি, আমার খাবার গ্লাসটা। আজকে আমার এই কলেজে প্রথম ক্লাস আপু, দুলাভাই সাথে করে নিয়েছে।
গ্রাম থেকে এসেছে শুনে সবাই একটু ভ্রুকুটি তাকিয়েছিল। স্যার যখন জিজ্ঞাসা করলো মেট্রিকের রেজাল্ট কি, আমার রেজাল্ট শুনে সবাই অনেক অবাক হয়েছিল। ওদের ধারণা ছিল গ্রামের স্টুডেন্টরা ভালো রেজাল্ট করতে পারে না। এর মধ্যে কয়েকজনের সাথে আমার ভালো বন্ধুত্ব গড়ে উঠছে। ক্লাসে বেলি নামের মেয়েটা আমাকে খুব একটা পছন্দ করে না, আমার উপর রেগে আছে, কারণ ওর ঘনিষ্ঠ বন্ধুগুলো আমার সাথে মিশে। আমি যে বেঞ্চেতে বসি বেলি ওই বেঞ্চে বসে না, জানি না কেন। দিন শেষে রাতের বেলা মায়ের কথা খুব মনে পড়ে, মুখটা চোখের সামনে ভেসে আসে। কলেজে আমাদের একজন বয়স্ক মহিলা আসে বাদাম বিক্রি করতে। আমার খালাকে পছন্দ করি, ওনার কাছ থেকে বাদাম কিনে খাই, কিন্তু বেলি ওনাকে একদম সহ্য করতে পারে না। খালার কাছ থেকে কেনা বাদাম খাওয়া তো দূরের কথা, ছুঁয়ও না। তিথি যারা, ওদের কারণে বেলি আমার সাথে মিশলেও আমার থেকে দুহাত দূরে থেকে। বাইরে প্রচণ্ড বৃষ্টি, ক্লাসে বসে আছি, স্টুডেন্ট কম থাকে, ক্লাস হয়নি, তাই সবাই মিলে ডিসিশন নিলাম ফুচকা খেতে যাব। বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হয়ে আছে, রাস্তার সাইড দিয়ে আমরা পাঁচজন হেঁটে যাচ্ছি। হাঁটার সময় বেলি স্লিপ খেয়ে পড়ে যাওয়ার সময় আমি ওর হাতটা ধরে ফেলি। বেলি এক ঝটকা দিয়ে আমার হাতটা সরিয়ে ফেলে। সবাই ওর কাণ্ড দেখে অবাক। আমি কেন ওর হাত ধরছি, এখন ওর শরীর ঘিন ঘিন লাগছে। আমার কালো হাত দিয়ে ওকে কেন স্পর্শ করেছি। বেলি 7 দিন নাকি ওর হাত দিয়ে কিছু খেতে পারবে না। আমি কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে দেখলাম। বেলি কালো মানুষদের অনেক ঘৃণা করে। এতদিন বুঝলাম আসল কাহিনী, কলেজের খালাকে কেন পছন্দ করতো না, কেন ওনার কাছ থেকে কেনা বাদাম খেতেন না, শুধু কালো বলে। খালার গায়ের রং আমার মতোই কালো। বেলি যে অনেক ফর্সা তাও না, উজ্জ্বল ফর্সা। বেলির কাণ্ড কারখানা দেখা সবাই হতবাক। দোকান থেকে সাবান কিনে হাত ধুচ্ছে। খুব কষ্ট লাগছে, কালো মানুষ কি মানুষ না? মানুষ হলো আশরাফুল মালকুলাত, পৃথিবীর সেরা জীব। কিন্তু মানুষের আচরণ কিন্তু পশুদের মতো হয়, তাকে কি মানুষ বলা যায়? আমার গায়ের রং দেখে যারা আমার মানুষকে অসম্মান করে ভালোবাসতে জানে না, তাদের মতো মানুষকে দেখলে আমার ঘৃণা লাগে। আজ মায়ের কথা খুব মনে পড়ছে। তাই আমি কালো ছিলাম, আমার মা তো কখনো আমাকে ঘৃণা করেনি। কত হাজার যে চুমু খেয়েছে মুখে। আমি ছিলাম মায়ের কাছে পৃথিবীর সবথেকে সুন্দর মানুষ। মা আমার মুখের দিকে সবসময় তাকিয়ে থাকতো। মা নাকি বাগানে ফুটে থাকা টকটকে লাল গোলাপের দিকে তাকিয়েছিল। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা কি কালো ফর্সাতে বিচার করে মন খারাপ করে বাসায় চলে আসলাম। এসে দেখি চাচা এসেছে। আপুর কাছে শুনলাম বাবার একটা মেয়ে হয়েছে। আপুর কাছে শুনলাম বাবার একটা মেয়ে হয়েছে, কিন্তু প্রতিবন্ধী। শুনে খুব খারাপ লাগলো। বাবা ছোট মা যাই করুক না কেন, আমাদের সাথে বাচ্চাটার কোনো দোষ নেই, নিষ্পাপ। আজকে সলমান ভাইয়ের বিয়ে। সলমান ভাই হলো বড় আপুর চাচাতো দেবর। ছোট আপুর সাথে ওনার 7 বছরের রিলেশন ছিল। আমরা ব্রোকেন ফ্যামিলির মেয়ে বলে সলমানদের ফ্যামিলি কেউ এই বিয়েতে রাজি ছিল না। সলমান ভাইও আপুকে ফিরিয়ে দিয়েছিলেন, কারণ একে তো ব্রোকেন ফ্যামিলি, তার উপর বুড়ো বয়সে বাবার বাচ্চা। আপুকে বিয়ে করতে সমাজে মুখ দেখাতে পারবে না। এত বছরের ভালোবাসার নামে মিথ্যে অভিনয় কী দরকার ছিল? বাবা বিয়ে করেছে 6 বছরের বেশি, তখন কোনো রিলেশনটা ভেঙে দিল না? তাহলে হয়তো আপু এত কষ্ট পেত না। ছোট আপু অনেক ভেঙে পড়েছে। আমার খুব কষ্ট হচ্ছে আপুকে দেখে। হয়তোবা ব্রোকেন ফ্যামিলি কত শত মানুষের স্বপ্ন ভেঙে যায়। মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা। উপরে আল্লাহ আছেন, বিচার করবেন। কাল গ্রামে যাব মায়ের কবর জিয়ারত করতে। ওখানে গেলে হয়তো আপুর মন ভালো হয়ে যেতে পারে। বাসায় নতুন কাজের বুয়া রাখা হয়েছে, বাসার দারোয়ান কাসেমের স্ত্রীকে। এনাদের 2 বাচ্চা, ছোটটার বয়স 6 আর মেয়েটার 3। এতদিন আমি একটা জিনিস খেয়াল করলাম যে কাজের বুয়া 2টা বাচ্চাকে সাথে নিয়ে কাজ করতে আসে। মেয়েটাকে ফ্লোরে বসিয়ে রাখে, কিন্তু ছেলেটাকে কোলে নিয়ে কাজ করে। ছেলেটা 1 মিনিটের জন্য কোল থেকে নামায় না। উনি না পারলে কাশেমের কাছে দিয়ে আসে। আর মেয়ে বাচ্চাটা কান্নাকাটি করলে ফিরেও তাকায় না, উল্টে গায়ে হাত তোলে। বুয়াকে প্রতিদিন দুপুরে খাবার দেওয়া হয়। ওনাকে দেখে মাছ মাংস যেই দেই না কেন, প্রথমে ছেলেটাকে আগে মাছ মাংস দিলে ভাত খাওয়ানোর শেষ প্লেটে ঝোল দিয়ে মাখানো খালি ভাতগুলো মেয়েটাকে খায়। ওনাদের স্বামী স্ত্রী কাণ্ড কারখানা দেখে আমি হতবাক। এরা জি জন্ম দিতে পিতামাতা নাকি অন্য কিছু। আপুকে বলে দিয়েছি ছোট্ট বাচ্চা মেয়েটাকে আলাদা করে খাবার দিয়ে। বাচ্চাটার মুখের দিকে তাকালে মাহায় লাগে। দেখেই বোঝা যায় অযত্ন, অবহেলায়, অপুষ্টিজনিত সমস্যায় ভুগছে। ধনী গরিব, শিক্ষক অশিক্ষক, সবখানে কন্যা সন্তানরা অবহেলিত। কাজের বুয়ার সাথে কথা বলে বুঝতে পারলাম উনি ওনার পরিবার থেকে শিখে এসেছে। ওনার পরিবারও কন্যা সন্তানের সাথে এই একই আচরণ করছে। তাদের ভাষ্যমতে মেয়ে বিয়ে দিলে পরের ঘরে গিয়ে পর হয়ে যাব। পোলা তো আর পর হইব না, ঘরের পোলা ঘরেই থাকবো। বুড়ো বয়সে আমাকেও দেখভাল করব। আমরা যদি পোলারে না খাই তাহলে কি পোলা আমাকেও বুড়ো বয়সে খাওয়াবে? একটা বারও চিন্তা করলো না কয়েকদিন পরে বিয়ে দিলে মেয়েটা শ্বশুরবাড়ি চলে যাবে। স্বামীর শ্বশুরবাড়ির লোকেরা ভালোবাসা
তার গ্যারান্টি কে দিবে? তারাও তো এর থেকে বেশি অত্যাচার করতে পারে। আপনার মেয়ে সন্তানের জীবনটা কি পেল না পেল, বাবা মেরে ভালোবাসলো স্বামী সংসারে। কাজের বউকে অনেক বুঝালাম। জানি না লাইবা নামের মেয়েটাকে সুখের দেখা পাবে কিনা, অবহেলায় অনাদরে বড় হবে। রাখাহরি মারে কে? কে আল্লাহ যদি সহায়, কার সাধ্য আছে মুখ ফিরিয়ে নেওয়ার? ছোট অপুর বিয়ে ঠিক হয়েছে আপুর ভার্সিটির শিক্ষকের সাথে। ওনার বাসাতেই বিয়ের প্রস্তাব নিয়ে আসে এই শুক্রবার। আত্মীয় স্বজন সবাই আসা যাওয়া করছে। বরাবর বাড়ির কেউ বিয়েতে আসবে না, মামারা সবাই চলে এসেছে। বিয়ে বাড়ি উপলক্ষে আমাদের তিন বোনের একই রকমের ম্যাচিং ড্রেস কিনেছে। দুলাভাই আর বাবুদের একই রকম ড্রেস তৈরি করে দিছে। অবশেষে কোনো ঝামেলা ছাড়া আপুর বিয়েটা হয়ে গেল। সবাই খুশি। মেয়ে তুমি মানে একটা সময় আপন মানুষ হয়ে যাবে পর, আর অপরিচিত মানুষগুলো হয়ে যাবে আপন। বাবার বাড়ি থেকে যেদিন তুমি স্বামীর বাড়ি চলে যাবে, ওটাই হবে তোমার আপন ঠিকানা। আপুর বাসার ফ্ল্যাটে ভাবিকে সবাই বিবিসি বাংলা সাংবাদিক বলে ডাকে। ওনার কাজ হলো এলাকার কোথায় কি ঘটেছে তা নিয়ে আলোচনা সমালোচনা করা, একজনের কথা অন্যজনের কানে লাগানো। উনি বেশ কিছুদিন ধরে ঘন ঘন বাসায় যাতায়াত করা মতলবটা বুঝতে পারছি না। আমার রুমে বসে ওদের সব কথা শোনা যায়। নাজিয়ার বিয়েটা হয়ে গেলে ভাবি আমার খুব ইচ্ছে আপনাদের সাথে আত্মীয়তা করার। ভেবেছিলাম নাজিয়াকে আমার ছোট ভাইয়ের বউ করে নেব, কিন্তু তার আগে ওর বিয়ে ঠিক করে ফেলেন। ভাবি একটা কথা জিজ্ঞাসা করি, নিশি কি আপনার মায়ের পেটের বোন? ভাবির এই কথা কেন বললেন? আমার মায়ের পেটের বোন 4 বোন। হ্যাঁ, নিশি আমার আপন বোন। না আসলে কিছু মনে করেন না। নিশিকে দেখলে মনে হয় না আপনাদের বোনের চেহারায় কোনো মিল। আপনারা ৩ বোন দেখতে অনেক সুন্দর ফর্সা, আর নিশির গায়ের রং ময়লা। এই বাজারে কালো মেয়েদের কোনো দাম নেই। না জানি বিয়ে দিতে কত ভোগান্তির শিকার হবে। এটা আমাদের বিষয়, আপনাকে ভাবতে হবে না। শ্যামলা দেখে কি আমার বোন পানিতে পড়ে গেছে? গায়ের রং ফর্সা হলে বুঝি আপনাদের কাছে সুন্দর হয়ে যায়? আমাদের ৪ বোনের মধ্যে নিশির চেহারা সবথেকে দেখতে ভালো, লাবণ্য ভাব আছে। কি যে বলেন ভাবি, কালা মাইয়ার কোনো দাম আছে নাকি? ছেলে মানুষ হইল খাঁটি হীরা, কালা ফর্সা সবই সমান। আমার ভাই কিছুদিনের মধ্যে বাইরে যাবে, সোনার টুকরো ছেলে। ভাবি আপনাদের খুব মনে ধরেছে। আপনারা যদি চান নিশির বিয়ে বিষয়ে ভেবে দেখেন। তবে কথা হলো কালা মাইয়া বোঝেনি তো, শ্বশুরবাড়ির লোকজন ময় জয় করতে হবে। নিশিকে এত সকালে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছে নেই। আমাদের সবার ইচ্ছা ও ডাক্তারি পড়বে। কালা মাইয়া এত পড়িয়ে বয়স বাড়িয়ে থাকতে বিয়ে দিয়ে দেন। কিন্তু পস্তাবেন, পাত্র খুঁজে পাবেন না। আমার ভাই পাত্র হিসেবে খুব ভালো। আপনাদের ছেলেরে তেমন কিছু দেওয়া লাগবে না। সুইডেনে যাবার খরচাটা দিবেন। আর মেয়ে পক্ষরা এমনিতে ঘর সাজিয়ে দেয়, উপহার হিসেবে ঘরটাই সাজিয়ে দিবেন। ভাবি আপনি এখানে আসতে পারেন। আমার বোনের গায়ের রং নিয়ে আমরা অখুশি না। আপনার সোনার টুকরো ভাইকে অন্য কোথাও বিয়ে দিয়ে সোনার হরিণ নিয়ে আসেন। আপনি যে শিক্ষিত, আপনার কথায় তা বোঝা যায়। মন মানসিকতা চেঞ্জ করেন। আর কোনো কথা নিয়ে আসেন না। নিজের অজান্তে বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এতক্ষণ আপু আর পাশের ভাবির কথাগুলো শুনতেছিলাম। এতদিন মেয়ে হয়েছে দেখে কত কথা বলতো। এখন কালো হয়েছে বলে অপমানিত। আল্লাহর ছোট করবেন মানুষের কাছে। আল্লাহকেও ধৈর্য ধরার শক্তি দাও। যেমন হতাশ হতে কোনো ভুল কাজ না করে বসি। কিছুদিন আগে একটা কবিতা শুনেছিলাম। আমি এক সাধারণ মেয়ে, রং যদিও কালো, চোখ কালো হরিণের ন্যায়। লোকে বলে দেখতে বেশ ভালো। শুনেছি যেদিন নাকি জন্মেছিলাম ঠাকুমা মাথায় হাত দিয়ে বিলাপ করে বলেছিলেন, করব কি করে এই মেয়েকে পার? যেমন যেমন বয়স বাড়ে কাটছে তো সময় মেলা, আমার চোখে দেখতে পাই রংটার অবহেলা। সেই আসছে সেই দিচ্ছে উপদেশের পাহাড় কোলা, মেয়ের কেমন হবে আচার বিচার? ইন্টার পরীক্ষার রেজাল্ট দিয়েছি আমি, A+ পেয়েছি। থ্রি ডক্টরস মেডিকেলে কোচিংয়ে ভর্তি হয়েছি। পড়াশোনায় অনেক চাপ। ৭ মাস হলো গ্রামে যাই না। কতদিন মাকে দেখি না। মা খুব রেগে আছে। আজ ৯ মাস পরে মায়ের কবর জিয়ারত করছি। রাব্বির হাম হুয়া কালাম রাব্বায়ানিস সাগীরা। মা আমি ডাক্তারিতে চান্স পেয়েছি খুলনা মেডিকেল কলেজে। মাগো তোমাকে দেখতে আসি না এই জন্য তুমি খুব রাগ হয়ে আছো। আমি তো তোমার স্বপ্ন পূরণ করার জন্য আসতে পারিনি। কতদিন তোমার মুখটা দেখি না। আগে তো রোজ স্বপ্নে এসে দেখা দিতে, এই কয়টা মাস একবারও আসোনি। প্রতিদিন রাতে অপেক্ষায় থাকি তুমি আসবে, কিন্তু তুমি আসো না। আমার ঘুম ভেঙে যায়, নিঃশব্দ নিতে পারি না। মা খুব কষ্ট হয়। মাগো আমি তোমার একবার দেখতে চাই, একবার কথা কইতে চাই গো মা। তুমি কথা বলবে না আমার সাথে? মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে মনে পড়ে। পরে আমার মাকে মনে পড়ে। দেখতে দেখতে ১৮টি বছর কেটে গেল। আজ মায়ের ১৮তম বিবাহবার্ষিকী। এই দিনটাতে মা আমাদের ছেড়ে চলে গেছে দূর আকাশে। চোখ বন্ধ করলে মায়ের হাসি মুখটা ভেসে আসে।
মা আজ অনেক খুশি হতো, এই দিনটার জন্য অপেক্ষা করছিল। মায়ের কবরের সামনে দাঁড়িয়ে আছি। মাগো, তুমি দেখতে পাচ্ছ? আজ তো তোমার গর্ব করা, তোমার মনের আশা পূরণ করছি। তুমি না সবসময় বলতে আমাদের গ্রামে একটা হাসপাতাল থাকলে ভালো হতো। দেখো মা, গ্রামে তোমার নামে হাসপাতাল তৈরি হয়েছে। এখানে গরিব অসহায় লোকদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে। গ্রামের মানুষ সবাই খুব খুশি। এখানে আর কাউকে বিনা চিকিৎসায় মরতে হবে না। আর অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য শহরে নেওয়ার পথে মারা যাবে না। মাগো, শুধু হাসপাতাল না, গ্রামে তোমার নামে বড় মেজো আপু আর ছোট আপু মিলে কলেজ তৈরি করছে। এখন আর ছাত্রছাত্রীদের কষ্ট করে 7 মাইল দূরে কলেজে পড়তে যেতে হবে না। আমি চোখ বন্ধ করলে তোমার চাঁদ মাখা মুখটা দেখতে পাচ্ছি। তুমি অনেক খুশি, তাই তা? জানি না কোনো ভালো কাজের জন্য আল্লাহ আমাকে এত বড় পুরস্কার দিচ্ছে। তুমি মারা যাওয়ার পর প্রতিদিন তোমার জন্য কাঁদতাম। আর মনে মনে বলতাম আল্লাহ যেন তোমাকে আমার কাছে ফিরিয়ে দেয়। মা দেখো, আল্লাহ আমার কথা শুনেছে। আমি সত্যি সত্যি তোমাকে আমার কাছে ফিরে দেখছি। এই দেখো আমার মেয়ে হিয়া। দেখতে অবিকল ঠিক তোমার মতো হয়েছে। ওর মাঝে এখন আমি তোমাকে খুঁজে পাই। কখনো ভাবিনি আমার কপালে এত সুখ লেখা ছিল। কালো দেখে সবাই যখন অবহেলা করতো, খুব ডিপ্রেশনে শিখলাম। আশা ছেড়ে দিয়েছিলাম সুখ পাখিটা আমার জীবনে দেখা দিবে। সারাদিন হয়তো আমাকে একাই থাকা লাগবে। নিজেকে সেভাবে তৈরি করেছিলাম। ২০০৯ সালে ২৫শে মে দক্ষিণ পশ্চিম অঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় আয়লা। সেই ঝড়ে হাজারো মানুষ মারা যায়। সাতরক্ষীরা উপকূলে মানুষ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ৫৯ জন মানুষ মৃত্যুবরণ করে, আহত হয় ৭,০০০-এরও বেশি। আয়লার ক্ষতিগ্রস্ত হয় ৩ লক্ষ এর বেশি। আমরা মেডিকেল টিমে সাতরক্ষী উপকূলে চিকিৎসা প্রদানে যাই। মেজর আবির আদনানের সাথে সেখানেই পরিচয়। ওরা ক্ষতিগ্রস্তের জন্য ত্রাণ নিয়ে এসেছিল। শুরু হয় একসাথে দুজনে পথ চলা, বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা, তারপর বিয়ে। একটা সময় আমার চোখ দিয়ে পানি বের হতো কষ্টে। আর এখন আমার চোখ দিয়ে পানি বের হয় তবে সুখে। শুধু কষ্টে মানুষ কাঁদে না, সুখেও কাঁদে। এই মানুষটা আমাকে এত বোঝে, ওরে আমার মুখ ফুটে কিছু বলতে হয় না। আমার চোখ দেখে বুঝে নেয় আমার চাওয়া পাওয়াগুলো। আদনানের চোখে আমার জন্য অফুরন্ত ভালোবাসা দেখেছি। আমার মাঝে মাঝে প্রশ্ন জাগে, একটা মানুষ কিভাবে এত ভালোবাসতে পারে? ঘরপোড়া গরু যেমন সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, আমারও খুব ভয় হয়। এত সুখ আমার কপালে সইবে তো? মাগো, তুমি মরে যাবার পরেও বড় আপু আমাকে কখনো বুঝতেই দেয়নি আমার মা নেই। বুক আঁকলে রেগেছেন। একদিকে বোনের স্নেহ, অন্যদিকে মায়ের ভালোবাসা আপু একাই দিয়েছেন। এখন আদনান একটা সুখের স্বর্গ উপহারও দিয়েছে। আমাকে অনেক ভালোবেসে। জানো মা, আমার মেয়েটা বড় আপুকে ছাড়া কিছুই বোঝে না। সবাই ভাবে আমি মা না হয়ে আপু হিয়ার মা। আমি যদি মরেও যাই আমার কোনো দুঃখ থাকবে না, কোনো চিন্তা থাকবে না। বড় আপা কোনোদিন মেয়ে মায়ের অভাব বুঝতে দেবে না। আমাকে যেমন ভালোবাসা দিয়ে আগলে রেখেছে, হিয়াকে একইভাবে। মাগো, আমি অনুশোচনায় শেষ হয়ে যাচ্ছি। আমি রাগ হয়ে বাবাকে বলেছিলাম মৃত্যুর পরও বাবার মুখ দেখব না। আল্লাহ সত্যি আমার মনের আশা পূরণ করছে। আমি মৃত্যুর আগে সত্যি বাবার মুখ দেখতে পাইনি। সিঙ্গাপুরে ২ সপ্তাহের জন্য কনফারেন্সে গিয়েছিলাম। আমি অনেক বেশি অন্যায় করছি বাবার সাথে। শত হলেও সে আমার জন্মদাতা পিতা ছিল। তবে মনে একটাই সান্ত্বনা, আপুরা কেউ মুখ ফিরে নেয়নি। মা, আমি তোমার কাছে পারমিশন চাই। গত ২ বছর হলো বাবা মারা গেছে। আমি একবারও বাবার কবর জিয়ারত করতে যাইনি। আমি যেতে চাই। খন্দকার বাড়ি আগের ধন দৌলত জৌলুস নেই। একটা ২০ বছর অনেক পরিবর্তন হয়েছে। খন্দকার বাড়ি এখন অন্ধকারে পরিণত হয়েছে। বাবাকে কত দেখি না তোমায়। কেউ বলে না, মানিক আয় আমার বুকে আয়। দেখতে দেখতে কখন যে ২০টা বছর পার হয়ে গেল। এই ২০ বছরে একবারের জন্য বাবা আদর পাইনি। বাবাকে বাবা বলে ডাকতে পারিনি। কখনো বাবার পরম স্নেহে হাতটি আমার মাথায় বুলিয়ে দিতে দেখিনি। একবারের জন্য বলতে পারিনি, আমিও বাবা তোমার সুখ দুঃখের ভাগীদার হতে চাই। আমার সামনে যখন কোনো বন্ধুদের তার বাবার গল্প করতে শুনি, তখন বুকের এক কোণে কেমন ব্যথা অনুভব হয়। ব্যথাটা কেমন বুঝতে চাই, কিন্তু পারি না। কোনটা বাবার কবর চেনা যাচ্ছে না। কবরের উপর ঘাস লতাপাতা ছড়িয়ে আছে। কবরের উপরে গরু ছাগল ঘাস খাচ্ছে। বাবা, তোমার বংশের প্রদীপ কোথায়? যার জন্য এত কিছু ঘটেছিল? যার জন্য তুমি এত স্বার্থপর হয়ে গেলে? তোমার ছেলে তোমার বংশের প্রদীপ কি তোমার মান সম্মান ধরে রাখতে পেরেছে? খোঁজ নিয়ে জানলাম ইটের ভাটা তোমার শালারা দখল করে নিয়েছে। রাইস মিলটা ম্যানেজার চাচা কিনে নিয়েছে। তোমার নামে জমি জমা কিছুই নেই। সব তোমার গুণধর ছেলে বিক্রি করে খেলে নেশা করে শেষ করে ফেলেছে। এখন যাত্রাপালায় মেয়েদের নিয়ে পড়ে থাকে। এখন শুধু এই বাড়িটাই সম্বল। কবে যে এই বাড়ি বিক্রি করে দেয়। তুমি নিজের চোখে দেখে গিয়েছিলে তোমার ছেলের অধঃপতন। এই ছেলের জন্য তুমি হার্ট অ্যাটাক করলে। ছেলে ছেলে করে তুমি আমাদেরকে পর করে দিলে। আর সেই ছেলে তোমাকে মৃত্যুর দিকে ঠেলেছিলে। শুনেছি ছোট মায়ের ক্যান্সার হয়েছে, বিনা চিকিৎসায় মৃত্যুর পথযাত্রী। তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তোমাদের ছেলে। ছোট মা তার ভাইদের কাছে গিয়েছিল, তারা দূর দূর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেউ জানে না এখন কোথায় আছে। তোমার মেয়েরা না থাকলে হয়তো তোমার ছোট মেয়ের
মায়ের মতো করুণ পরিণতি হতো। আপুরা তোমার চিকিৎসা সেবা যত্ন করেছিলে। মনে শুধু এটুকু সান্ত্বনা, মৃত্যুর আগে তুমি তোমার মেয়েদের ভালোবাসা পেয়ে মৃত্যুবরণ করেছিলে। বাবা, তোমার কি নিজেকে সৌভাগ্যবান মনে করা উচিত ছিল না? কারণ নবীজির ৪ কন্যা ছিল, আর তোমারও ৪ টা কন্যা ছিল। বাবা, তুমি আমার নবীজির আদর্শ মেনে চললে, তুমি নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের আদর্শ মেনে চলতে, তাইলে জীবন এমন হতো না। বাবা, তোমার মান সম্মান ধু ধুলোয় মেশা। তোমার বংশ তোমার ছেলে রক্ষা করতে না পারলেও তোমার মেয়েরা পেরেছে। মানুষ তোমার মেয়ের জন্য তোমাকে সম্মান করবে। এখন দায়িত্ব বাবার আগের সম্মান ফিরিয়ে দেওয়া। লোকজন ঠিক করেছি, বাবার বন্ধ হওয়া মসজিদ, মাদ্রাসা ঠিক করে আবার চালু করব। যদি সঠিকভাবে গড়তে পারে, তাহলে ছেলে আর মেয়ে দুজনকে সমান। মেয়েরাও পারে বাবা-মায়ের সম্মান বৃদ্ধি করতে। বুড়ো বয়সে বাবা-মার চলার পথে লাঠি হতে। মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত বড় সম্মানের আসনে আল্লাহ নারীদেরকে দিয়েছেন। আর মানুষরা নারীদেরকে সম্মান করতে জানে না। সাম্যের গান গাই কাজী নজরুল ইসলাম। আমার চোখে পুরুষ রমণীর কোনো ভেদাভেদ নেই। বিশেষ বিশ্বের যা কিছু সৃষ্টি চিরকল্যাণ করো, অর্ধেক তার করেছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু হলো পাপ, তাপ, বেদনা, অশ্রুবাড়ি, অর্ধেক তার আনিয়েছে নর, অর্ধেক তার নারী। নরকুণ্ড বানিয়েছে কে তোমা করে নারী হয়ে জ্ঞান, তারে বলে আদিপাপী নারী নহে যে নর শয়তান, অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী হনে ক্লীব সে, তাই সে নর ও নারীতে সমান মিশেছে। এ বিশ্বে যত ফুটিয়েছে ফুল, ফলিয়েছে তত ফল। নারী দিলে তাহে রূপ, রস, মধু, গন্ধ নির্মল। তাজমহলে পাথর দেখেছ, দেখেছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। সমাপ্ত। বাবার বিয়ে। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।